আজকের আমের আচারে চুলার কোনো ব্যবহার নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আরেকটা আমের আচার দেওয়া আছে, তো ওটা মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার কাছে। তবে এটার টেস্ট তার থেকে 3-4 গুণ আমি বলবো। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমের আচারে কোনো রকম রান্না করা লাগবে না। জানেন তো, লন্ডনে বেশ কয়েকদিন ধরে কোনো রোদের দেখা নেই। তো আমগুলো এনেছি বেকটন থেকে, তার মধ্যে কোনো রোদের নেই। তো রোদ ছাড়াই মোটামুটি আমগুলো আজকে প্রিপেয়ার করব। তো ফার্স্টে আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো আমি একটা বড় পাত্রে এটা নিয়ে নিচ্ছি। ঠিক একই গ্রেটার দিয়ে আমি আমের সম পরিমাণ রসুন কুচিও করে নিয়েছি। আপনারা জানেন হয়তো, আমার এর আগের রেসিপিটা দেখলে হয়তো মনে রাখবেন যে আমি আমের সমানই রসুনটা ইউজ করি। এতে খুবই মজা হয় আমের আচার, এবং আমার আচারে কোনো পেঁয়াজ ইউজ করি না। এরপর আমি কিছু পাঁচফোড়নের গুঁড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পাঁচফোড়নটা হালকা একটু তেলে ঠান্ডা করে তারপরে এটা হালকা ম্যাশ করে নিয়েছি। তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। প্রত্যেকটা আমি 1 টেবিল স্পুন মতো করে দিয়েছি। আর এখানে প্রায় 800 গ্রাম আমের আচার আমি করছি, মানে আমটা ছিল 800 গ্রামের মতো। আর রসুন দিয়ে 1 কেজির উপরে আছে। তো আমি পরিমাণ মতো সরিষা গুঁড়া দিয়েছি। আমের আচারের মধ্যে সরিষা গুঁড়োটা ইউজ করবেন, এতে আমের আচার খুবই ভালো থাকে। আর আমি বলেছি আজকের আচারটা আমি কোনো প্রকার রান্নাবান্না করব না, এই জন্য প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমি শুকনো ইউজ করছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। লবণটা যখন ইউজ করবেন তখন একটু সাবধানতা ইউজ করবেন, কারণ লবণ একবার বেশি হয়ে গেলে কমানোর কোনো উপায় নেই। তো এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হালকা একটু টেস্ট করে দেখবেন। আপনার কাছে যদি লবণ কম মনে হয় বা কোনো কিছু কম মনে হয় তখন সেটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে সরিষা দিয়েছি। আস্ত সরিষা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়োটা আমি ইউজ করেছি। আমি ইনগ্রেডিয়েন্টসগুলো ডেসক্রিপশানে লিখে দেওয়ার চেষ্টা করব। আমার আগের ভিডিওটা দেখলে হয়তো দেখবেন আমি আমের আচারটার ভিতর থেকে পুরো পানি সরিয়ে নিয়েছি, বাট এবার আর সেটা করছি না। তবে আপনাদেরও যদি আমার মতো রোদের সমস্যা হয়ে থাকে তাহলে ড্রাই ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে পারেন। সারাদিন যতটুকু নিবো রোদ ছিল সেটা দিয়ে মোটামুটি শুকিয়ে নিয়েছি। এরপর আমি আরও কিছু 2 টেবিল স্পুনের মতো পাঁচফোড়ন আমি চুলায় টেলে নিচ্ছি, এবং ঠান্ডা হয়ে গেলে এটা আমি গুঁড়ো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার আচারটা আসলে শুকায় নাই, বাট যতটুকু পানি ছিল অনেকটাই শুকিয়ে গিয়েছে এটা বলবো। এখন রাত হয়ে গিয়েছে, তো দিনের দিনই আমি আচারটা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছি আজকে কোনো প্রকার রান্নাবান্না হবে না। তো এই শুকনা আমটা আমি বয়ামে ভরে নিচ্ছি। তবে চেষ্টা করবেন এই বয়ামটা হবে এমন যে বয়ামে তাপ সহ্য করতে পারে। আপনারা কিন্তু আমার মতো ভুল করেন না। আমি 5 ফোড়নের গুঁড়ো দিতে ভুলে গিয়েছি, মাত্রই যেটা টানলাম। তো ওটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন ওর উপর দিয়ে ভালোভাবে ছিটিয়ে আমি এটা মিশিয়ে নিব। খুব রাফলি আর কি মেশাবো তেমন একটা না। অন্যদিকে কিন্তু আমি খাঁটি সরিষার তেল গরম করতে দিয়েছি। তেলের পরিমাণ হবে এরকম যে আপনার আচারটা ডুবে থাকবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি ভিনিগার দেন আর যাই দেন, সারা বছর বা 2-3 বছরও যদি আপনি আমের আচার ভালো রাখতে চান তাহলে আপনার এই আচারটা তেলের নিচে ডুবে রাখতে হবে। তাহলে আপনার আচারের মধ্যে কোনো রকম ছত্রাক পড়বে না এবং আমের আচার থাকবে দীর্ঘদিন ভালো। আমি এখানে কোনো রকম ভিনিগার ইউজ করছি না। আর তেলটা খুব বেশি গরম করবেন না, যাতে তেলটা দেওয়ার সাথে সাথে এটা জ্বলে যায়। তেলটা হবে এরকম যে আপনি হাত দিতে পারবেন না, কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণ গরম। এখন আমি কিছু শুকনা মরিচ এর উপর দিয়ে দিব। আসলে এর ভিতরে শুকনা মরিচের ফ্লেভারটা আমি চাচ্ছিলাম, আর আচারের সাথে শুকনা মরিচটা খুব ভালো যায়। এই জন্য আমি আস্ত কিছু শুকনা মরিচ কেটে ওর ভিতরে দিয়েছিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন আবার নাও করতে পারেন। আমি বারবারই বলছি তেলটা গরম হবে, কিন্তু অতিরিক্ত গরম করবেন না যাতে এটা পুড়ে যায়। আর অবশ্যই মোটা তলযুক্ত খুব ভারী একটা কাচের বয়াম নেবেন, ঠিক আমার মতো। এবং যদি ভয় থাকে তাহলে আমার মতো নিচে একটা বড় কিছু পেতে নেবেন। ঢালার আগে মনে পড়লো, এখান থেকে যে পরিমাণ স্মেল আসবে এটা আপনার সারা ঘরে চলে যাওয়ার জন্য এনাফ। তো চারপাশে অবশ্যই খোলা রাখবেন। আমাদের যেহেতু শীতের দেশ, জানলা টানলা তেমন একটা খোলা থাকে না, তো তার আগে আমি প্রিপেয়ার্ড হয়ে নিচ্ছে যেন প্রত্যেকটা জানলা খোলা থাকে। সো বিসমিল্লাহ সহকারে আমি তেলটা দেওয়া শুরু করলাম, এবং দেখতে পাচ্ছেন তেলটা ঠিক কতটা পরিমাণ গরম হওয়া উচিত।
আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কখনোই তেল একবারে দেওয়ার চেষ্টা করবেন না, আমার মতো একটু একটু দিবেন যাতে তেলটা নিচ পর্যন্ত যাওয়ার সুযোগ পায়। আর আপনি যদি একবারে দেওয়ার চেষ্টা করেন তাহলে তেলটা উপর দিয়ে উতলে পড়ে যেতে পারে, সো বি কেয়ারফুল। আমি দেখেন এখনও তেল দেওয়া শেষ হয়নি, কারণ আমার দেখতে হবে যে আমার তেল আর কতটুকু রাখবে, এই জন্য আমি ভালোভাবে উপর নিচ করে দিয়েছি যাতে তেলটা সমানভাবে সব জায়গায় যায়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই তেলটা কিন্তু ইনস্ট্যান্ট খাওয়া যায় না, রোদে দিয়ে 6-7 দিন করে রেখে তারপর আপনারা খাবেন। আর যদি রোদ না থাকে কোনো সমস্যা নাই, প্রত্যেক দিন অল্প অল্প করে তেল গরম করে আপনি এর মধ্যে একটু দিবেন, তাহলেই হয়ে যাবে। কোনো প্রকার ভিনিগার দরকার নেই, কোনো কিছুই দরকার নেই, জাস্ট তেলের নিচে ডুবিয়ে রাখবেন আচারটা, তাহলে দীর্ঘদিন খেতে পারবেন। এবং এই আচারটা একবার বানিয়ে খাবেন, খুব সহজভাবে দেখেছি এবং কিন্তু খেতে অসাধারণ, এবং খেতে আসলে অসাধারণ ছিল, ট্রাই করে দেখবেন মাস্ট। এই ছিল আমার ভিডিও। আশা করি আমার আজকের এই আচারের ভিডিও আপনাদের কাছে সহজ লেগেছে এবং আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।